বন্ধুরা, আপনারা যদি এইভাবে জবা গাছে ফুল চান, তাহলে আপনাকে এই জৈব সারের জাদু দেখাবো। তাহলে বড় বড় ফুল ও কড়ি আসবে আপনার গাছ ভরে। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের সকলেরই জানা হয়ে গিয়েছে আজকের বিষয়। তো বন্ধুরা, আমার জবা গাছেতে আপনারা দেখছেন কেমন বড় বড় ফুল ও কড়ি এসেছে। আমি নানা রকম জৈব সার দিয়ে থাকি গাছের মধ্যে। আজকে এই সার আমি যে দেখাবো সেটা কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এবং কেমনভাবে বানাচ্ছি এই জৈব সার সেটা কিন্তু খুব সহজ পদ্ধতি। যখন গাছে ক্রমাগত ফুল আসে তখন কিন্তু বেশি বেশি করে খাবার দিতে হয় গাছের মধ্যে। এমনিই কিন্তু জবা গাছ বেশি খাবার পছন্দ করে। তো বন্ধুরা, আপনারা কিন্তু জবা গাছে অনেক বেশি বেশি করে খাবার দেবেন। আর জবা গাছকে আপনারা ফুল সানলাইটে রাখবেন, এবং মাঝে মাঝে আপনারা টবের মাটি এবং টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু অবশ্যই চেক করবেন। টবের মাটিতে যেন জল না জমে, টবের মধ্যে যেন কোনো আগাছা না জন্মায়। এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে এগুলোকে খেয়াল করতে হয়। বিশেষ করে জবা গাছে পোকামাকড়ের আক্রমণও থাকে, এগুলোকেও আপনাকে খেয়াল করতে হবে। তা আমি যেই খাবারটি দেখাচ্ছি সেই খাবারের মধ্যে কিন্তু সব রকমই সমস্যার সমাধান আছে বন্ধুরা। বন্ধুরা, এই দেখুন, ডিমের খোসা এবং সঙ্গে কটা রসুন। ডিমের খোসা এবং রসুন দিয়ে আমি যে জৈব সার তৈরি করছি, এটাই আমি আপনাদের সকলকে দেখাবো। ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, এবং রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার। এই দুইয়ের সংমিশ্রণে আমি এক জৈব সার তৈরি করছি, যা গাছে প্রয়োগ করার ফলে কিন্তু আমার গাছে এরকম বড় বড় ফুল, ফুলের রং উজ্জ্বল এবং পাতার রঙও অনেক উজ্জ্বল হয়েছে বন্ধুরা। তাহলে দেখুন, এই যে ডিমের খোসার গুঁড়ো, এটা আমার কাছে করাই থাকে বন্ধুরা। আমি ডিমের খোসা গুঁড়ো করে রেখেছি, এবং আমি যেটা করছি বন্ধুরা, ডিমের খোসাটাকে গুঁড়ো করে রেখে দিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঠিক 3 চামচ আমি নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, 3 চামচ নিয়েছি। 3 চামচ আমি এই পাত্রের মধ্যে নিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ঠিক 3 চামচ ডিমের খোসা গুঁড়ো আমি এই পাত্রের মধ্যে নিয়েছি। এবার ডিমের খোসার মধ্যে প্রথমেই আপনাকে বলেছি, ডিমের খোসার মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আরেকটা থাকে চকের গুঁড়োর মধ্যে, থাকে চুনের মধ্যে। তবে যদি সবচেয়ে যেটা সেফ হলো সেটা হলো ডিমের খোসা গুঁড়ো বা চকের গুঁড়ো ক্যালসিয়ামের জন্য খুব ভালো। এইটা নিচ্ছি লেবু। আমি লেবু ঠিক দেব 2 চামচ মতন। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে আপনারা কিন্তু ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি লেবুর রস আমি দিচ্ছি এর মধ্যে। আমি এই লেবুর রস ঠিক 2 চামচ মতন এই ডিমের খোসার মধ্যে আমি মিশিয়ে দিলাম বন্ধুরা। ঠিক 2 চামচ আমি ডিমের খোসার গুঁড়ো দিয়েছি, 3 চামচ, আর লেবুর রস দিয়েছি 2 চামচ। আপনাদের আবারও বললাম, যদি আপনাদের কাছে ভিনিগার থাকে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। এবার দুটোকে ভালো করে মিশালাম। মেশানোর পরে এদের মধ্যে ক্যালসিয়াম এবং সাইট্রিক অ্যাসিডের দুজনের মধ্যে কি হচ্ছে, নিজেদের মধ্যে ওদের রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে। ভেতরে এর মধ্যে আস্তে আস্তে বুদবুদ মতন উঠছে, মানে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এইবার আমি যেটা করছি, ভালো করে এদেরকে মিক্স করে দিয়েছি। মিক্স করার পর আমি যেটা করবো, এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদের মধ্যে কিন্তু রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, এই দেখুন, ডিমের খোসার গুঁড়ো আমি কিছুটা জল আমি এর মধ্যে মেশালাম। আরেকটু পরিমাণ জল মেশাবো, যেহেতু আমি আমি 3-4টে গাছের মধ্যে দেব। আমি আরেকটু জল মেশালাম। জল মিশিয়ে এটাকে ভালো করে আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে রাখার পরে দেখুন, এটা কিন্তু ভালো করে আমি গুলে দিলাম।
এইটাকে আমি ঠিক ১ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার এদের মধ্যে যা রাসায়নিক বিক্রিয়া যেটা হবে, তারপরে আমি এটা গাছে প্রয়োগ করব। এটা রেখে দেওয়ার পরে আমি তার মধ্যে অন্যান্য কাজগুলো করছি, গাছের খাবার যেগুলো দেব। আমি টবের মাটিকে আমি আলগা করে দিচ্ছি মাটিগুলোকে। আপনাদের কাছে যদি কিছু থাকে সেটা দিয়ে আস্তে, আস্তে টবের মাটি আলগা করে দেবেন। আমি হাত দিয়ে আলগা করে দিচ্ছি টবের মাটিকে। এই দেখুন, টবের মাটি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ঝুরঝুরে রয়েছে। অতিরিক্ত জল নেই, একদম ঝুরঝুরে টবের মাটি। আপনারাও এমনভাবে টবের মাটি তৈরি করবেন যাতে জল একটুও না জমে, এবং ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে চেক করবেন। যথারীতি এই গাছের মাটিটাকেও, টবের মাটিটাকেও আমি এইভাবে হাত দিয়ে আমি আলগা করে দিচ্ছি। এটা আলগা হয়ে যাচ্ছে দেখুন। সাথে, সাথে কিন্তু আমার দেখাও হয়ে যাচ্ছে যে টবের মধ্যে কোনো আগাছা জন্মাচ্ছে কিনা। এই দেখুন, আমি এইভাবে ৩ টে টবের মাটিও, এই দেখুন ভালো করে আমি টবের মাটি কিন্তু হালকা করে দিচ্ছি। এই টবের মাটিও আমি কিন্তু ভালো করে আমি চারিদিক থেকে আলগা করে দিচ্ছি। কিছু পেঁয়াজের খোসা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছু মাঝে, মাঝে পেঁয়াজের খোসা এরকম করে টবের মাটির চারিপাশ দিয়ে রাখি। যখন জল দিই, আস্তে, আস্তে এই জল দিয়ে এর মধ্যে যে পেঁয়াজের খোসার মধ্যে আপনারা সকলেই জানেন যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সে তার খাবারটি পটাশকে ওখান থেকেই সে নিয়ে নিতে পারে। এইবার আমি যেটা দিচ্ছি, আমার কাছে ছিল সর্ষের খোলের গুঁড়ো। আমি ঠিক ১ মুঠ সর্ষের খোলের গুঁড়ো আমি মাটির টবের মাটির চারিদিকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু খাবার দিচ্ছি, প্রথমেই আপনাদের বলেছি জবা গাছ কিন্তু হেভি ফিডার। আমি সর্ষের খোলের গুঁড়ো আমি মাটির চারিপাশে এরকম দিয়ে দিচ্ছি টবের মাটিতে। আমি ৩ টে টবেই তাই দিয়েছি। ১ মুঠ করে সর্ষের খোলের গুঁড়ো। যদি আপনাদের কাছে থাকে সর্ষের খোলের গুঁড়ো, আপনারা এরকম মাটিতে দিয়ে দেবেন। তবে খাবার দেওয়ার জন্য কিন্তু সর্ষের খোলের গুঁড়োটা খুবই ভালো হয় টবের মাটির জন্য। আমি এখন সর্ষের খোলের গুঁড়ো দিয়েছি। এইবার যেটা দিচ্ছি এটা হলো কিন্তু মিক্সড সার। এই সারের মধ্যে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, লেদার মিল, সব মিলিয়ে এটা আমার মিক্সড সার তৈরি করেছি আমি ঘরে। সেই খাবারটিও কিন্তু আমি টবের মাটিতে যথারীতি দিয়ে দিলাম। ৩ টে টবের মাটিতে ১ মুঠ, ১ মুঠ করে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই খাবারটি যেমন নভেম্বরে এখন মাঝামাঝি দিচ্ছি, আমি আবার ডিসেম্বরের মাঝামাঝিতে আমি আবার অন্য রকম খাবার দেবো। আমি জৈব খাবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে টবের মাটিতে দিই, যাতে গাছ একরকম খাবারে অভ্যস্ত না হয়ে থাকে। আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম জৈব খাবার আমি টবের মাটিতে দিয়ে থাকি। আমার ভিডিওগুলো যদি আপনারা চেক করে আমার চ্যানেলে আপনার ভিডিওগুলো চেক করলে দেখতে পাবেন আমি বিভিন্নভাবে আমি জৈব খাবার আমি গাছে দিয়ে থাকি, যার দরুন আমার গাছে অনেক বড় বড় ফুল কড়ি আসে এবং পোকামাকড়ের উপদ্রবও অনেক পরিমাণে কম হয়। তো বন্ধুরা, আমি যে দেখাচ্ছিলাম প্রথমেই যে ডিমের খোসা এবং লেবুর রস মিশিয়ে যে আমি সারটি তৈরি করেছিলাম, সেটি এতক্ষণে রেডি হয়ে গেছে। এতে রাসায়নিক বিক্রিয়া ১ ঘন্টার জন্য আমি করে রেখে দিয়েছিলাম। এবার এই জলটি আমি যথারীতি টবের মাটিতে আমি ঢেলে দিলাম। আমি যে খাবারটি দিয়েছি, যে আমি দিয়েছি সর্ষের খোলের গুঁড়ো এবং মিক্সড খাবার, দুটো দেওয়ার পরে আমি এই ডিমের খোসার গুঁড়োর জল আমি এই টবের মাটিতে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এটা হলো টবের মাটির খাবার আমার গাছের জন্য পরিপূর্ণ হয়ে গেল। এই দেখুন, প্রত্যেকটি গাছ টবে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার যেটা দেখাচ্ছি রসুন। আমি রসুন কিন্তু পেস্ট করেছি। আমি একটা গোটা রসুনই নিয়েছি। গোটা রসুন আমি এটাকে পেস্ট করেছি। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই রসুনটাকে আমি পুরো পেস্ট করেছি। রসুনের মধ্যে কি থাকে বন্ধুরা? রসুনের মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে সালফার। যে সালফার আমাদের গাছে নতুন নতুন পাতা আনতে সাহায্য করে,
গাছের পাতা উজ্জ্বল করতে সাহায্য করে এবং গাছে যদি কখনো জাপ পোকা মিলিবাগের আক্রমণ হয়, এই রসুনের রসে যে সার আমরা স্প্রে করব, তাতে জাপ পোকা মিলিবাগ থেকে গাছ আমাদের মুক্ত হবে। তো বন্ধুরা, আমি কি করছি, এই রসুনের পেস্টটাকে আমি যথারীতি কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম, যাতে এই যে খোসাগুলো থাকে, খোসাগুলো স্পেয়ারের মধ্যে পড়লে স্পেয়ারের মুখ আটকে যাবে, তাতে আমার স্প্রে করতে অসুবিধা হবে। আমি 100 মিলিলিটারের মতন আমি জল নিয়ে এই রসুনের রসটি আমি এর মধ্যে মিশিয়ে নিলাম বন্ধুরা। ভালো করে চেপে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। এই দেখুন, পুরো রসটি কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এই দেখেছেন বন্ধুরা, এটা সম্পূর্ণটা আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে রসুনের খোসাগুলো যথারীতি এর মধ্যে কিন্তু বেরিয়ে এসছে। আপনারা যদি কাপড়ের মধ্যে যদি এরকম ছেঁকে নিলে আপনাদের অনেক সুবিধা হবে, বা আপনাদের ছাঁকনি থাকলেও আপনাদের অসুবিধা নেই, কিন্তু আমি কাপড় দিয়ে এটাকে এইভাবে ছেঁকে নিই। এইবার আমি এটা স্প্রেয়ার বোতলের মধ্যে আমি এটা ঢেলে নিলাম। স্প্রেয়ার বোতলের মধ্যে ঢেলে নিয়ে আমি এবার এই সম্পূর্ণ গাছটির মধ্যে স্প্রে করব। আমি শুধু ফুলের মধ্যে স্প্রে করব না, ফুল বাদ দিয়ে প্রত্যেকটি কড়ি পাতার মধ্যে স্প্রে করব। আপনারা খেয়াল করেও দেখবেন যে কখনো জাপ পোকা মিলিবাগ কিন্তু গাছের কড়ির মধ্যে প্রবলভাবে আক্রমণ করে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন কড়ির নিচ থেকে এগুলোকে স্প্রে করতে। আর এই স্প্রেটি কিন্তু আপনারা যখনই করবেন বিকেলবেলার দিকে করবেন। এই রসুনের রসের তীব্র গন্ধে জাপ পোকা মিলিবাগ তারা গাছ থেকে ওরা সব সরে যাবে, মরে যাবে না, কিন্তু ওরা সরে যাবে। এই গন্ধ ওরা সহ্য করতে পারে না, ওরা গাছ পরিত্যাগ করে দেয় বন্ধুরা। আর গাছের পাতা উজ্জ্বল হয় তার কারণই একটাই, সালফারের জন্য আমাদের যে গাছের যে পত্র, যে ছিদ্র, পাতার যে ছিদ্রগুলো থাকে সেগুলো প্রত্যেকটা পরিষ্কার হয়ে যায় এবং সেখান থেকে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে করে। এই জন্য এই মাঝে মাঝে রসুনের রস যদি আপনারা গাছের মধ্যে স্প্রে করবেন, গাছ দেখবেন খুব ভালো থাকবে, অনেক নতুন নতুন সবুজ পাতা আসবে, ফুলের রঙও খুব উজ্জ্বল হবে বন্ধুরা। আমিও এরকম ঘুরে ফিরে বিভিন্ন রকমভাবে আমি গাছের মধ্যে যে পোকামাকড়ের জন্য আমি এরকমভাবে আমি স্প্রে করে থাকি বন্ধুরা। আর জবা ফুল কিন্তু আপনারা কখনো ফেলে দেবেন না, এরকম শুকিয়ে রেখে দেবেন। শুকিয়েও আপনারা টবের মাটিতে মিশিয়ে দিলে সেখান থেকেও গাছ তার খাদ্য গ্রহণ করতে পারে। জবা ফুলের অনেক উপকারিতা সব দিক থেকে। জবা ফুলের গুঁড়ো কিন্তু চুলের জন্য খুব ভালো বন্ধুরা। তো জবা ফুলকে আপনারা কখনোই ফেলে দেবেন না বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমার কেমন এরকম গাছ ভরে কড়ি এসছে। আপনারাও এইভাবে আপনাদের গাছের পরিচর্যা করুন, তাহলে আপনাদের গাছ ভরেও এরকম কড়ি এবং ফুল আসবে বন্ধুরা। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি হয়তো ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুশি হব আরেকটি নতুন ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আপনারা আপনাদের এইভাবে গাছে প্রয়োগ করুন এই সার, এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। আজ তাহলে আমি আসি, টাটা। আর হ্যাঁ, একটু কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে আমার কিন্তু লাইক কমেন্ট চাই বন্ধুরা। মনে করে লাইক কমেন্ট অবশ্যই আমাকে দিয়ে জানাবেন, তাহলে আমি ভীষণ খুশি হব। এইটা আমার আরেকটি জবা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এই জবা ফুলটি ভীষণ সুন্দর। এই জবা ফুলের উপরেও আমি আপনাদের একটা নতুন কোনো ভিডিও দেব, আপনাদের ভালো লাগবে সেই ভিডিওটি আশা করব আমি দেওয়ার পরে। চললাম।